আচ্ছা ভাই, এদিকে আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করবো আর কি। অধ্যায় 4। তো অধ্যায়ের নাম লেখো, অধ্যায় 4। অধ্যায় 4 বিদ্যুতের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। অধ্যায়ের নাম হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, বা বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। তো ভাই 2019 আর 20 তো অটো পরীক্ষা হয়েছে, মানে 2019 সালে যে লাস্ট বোর্ড এক্সাম হয়েছে ওইখানে এই অধ্যায়টা ছিল, এরপরে এবার আবার আছে আর কি। তো অধ্যায়টা একটু বড়, এখানে দুইটা অধ্যায় মিক্স করে একটা অধ্যায় বানানো হয়েছে। অর্থাৎ 2013-14 সাল আগ পর্যন্ত যে ফিজিক্স বই ছিল ওইখানে ফিজিক্সের দুইটা অধ্যায় ছিল, এখানে ওই দুইটা অধ্যায়কে মিলায় এখন একটা অধ্যায় বানানো হয়েছে। অধ্যায় একটা করছে কিন্তু পড়া কমায় নাই, পড়া ওইগুলাই আছে, অর্থাৎ দুইটা অধ্যায়ের পড়াকে একসাথে নিয়ে আসছে। তো অধ্যায় বড় হলেও ভাইয়া এখান থেকে পড়ার যে প্রশ্নগুলা পরীক্ষায় যেগুলো আসে, এটা হচ্ছে আমাদের প্রথম যে পার্টটা আছে এই পার্টটা থেকে আমাদের বেশি প্রশ্ন আসে, যেটা আমরা আজকে পড়বো আর কি, শুরু করব। তো আসলে আমরা ফার্স্টে শুরু করি। এটা মনে করো ভাইয়া, আমরা লেখা হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ও চুম্বক দৈর্ঘ্য। আমরা ফার্স্ট যে টপিকটা দিয়ে আমরা শুরু করবো আজকে, লেখা হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ও হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। এখন এটা কি ভাইয়া, আমরা মনে করলাম এটা হচ্ছে একটা দণ্ড চুম্বক, এটা হচ্ছে একটা দণ্ড চুম্বক। তো ভাই আমাদের চুম্বকের দুইটা একদম প্রান্ত বিন্দে দুইটা বিন্দু থাকে, যে দুইটা বিন্দুতে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি, যে দুইটা বিন্দুতে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি, এই দুইটা বিন্দুকে আমরা বলি হচ্ছে চুম্বকের মেরুবিন্দু। এই দুইটা বিন্দুকে আমরা বলি চুম্বকের মেরুবিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের একটা মেরুবিন্দু, আমরা মনে করলাম নর্থ, আর এটা হচ্ছে একটা মেরুবিন্দু, আমরা মনে করলাম সাউথ। তাহলে দুইটা মেরুর মধ্যকার যে দূরত্ব ভাইয়া, দুইটা মেরুর মধ্যকার যে দূরত্ব, এটাকে বলা হয় একটা চুম্বকের কার্যকারী দৈর্ঘ্য বা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। তাহলে খেয়াল করো ভাইয়া, চুম্বকের দুইটা মেরুর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে চুম্বক দৈর্ঘ্য বা হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য। এবার খেয়াল করি ভাইয়া, জ্যামিতিক দৈর্ঘ্য তাইলে কোনটা বুঝে গেছো বলতো? চুম্বকটার আকার, অর্থাৎ চুম্বকের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটাকে বলা হয় আমাদের চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। এটাকে বলি হচ্ছে আমরা জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে ভাই আরেকবার বলি, একটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য, অর্থাৎ ভাইয়া পুরা চুম্বকটার যে দৈর্ঘ্য এটাকে বলবো আমরা কি দৈর্ঘ্য ভাইয়া? জ্যামিতিক দৈর্ঘ্য। আর দুইটা মেরুর বিন্দুর মাঝখানে যে দূরত্ব সেটাকে বলা হয় চুম্বকের কার্যকারী দৈর্ঘ্য বা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। এখন এই চুম্বকের কার্যকারী দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। চুম্বকের কার্যকারী দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য দুটার অনুপাত সবসময় একটা দণ্ড চুম্বকের জন্য ফিক্স থাকে। চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য আর তার কার্যকারী দৈর্ঘ্য, এই দুটার যে অনুপাত, সবসময় এই অনুপাতটা ধ্রুবক থাকে, এবং সেই ধ্রুবকটার মানও ফিক্সড ভাইয়া। এটা হচ্ছে 0.85।
অর্থাৎ তুমি যদি কার্যকারী দৈর্ঘ্যকে তার জ্যামিতিক দৈর্ঘ্য দ্বারা ভাগ করো একটা দণ্ড চুম্বকের, যে কোনো দণ্ড চুম্বকের, তাহলে এই মানটা সবসময় কত আসবে ভাইয়া? 0.85। তাহলে আমাদের এই অধ্যায়ের প্রথম সূত্রটাই হচ্ছে এটা, যে চুম্বকের কার্যকারী দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে 0.85। তাই চুম্বকের কার্যকারী দৈর্ঘ্য আর চুম্বক দৈর্ঘ্যের অনুপাতটা সবসময় ফিক্সড, সেটা হচ্ছে 0.85। এখন ভাইয়া এই অধ্যায়ের আমাদের প্রাথমিক যে আলোচনাটা, অধ্যায়ের নামটাই দেখো হচ্ছে বিদ্যুতের চুম্বক ক্রিয়া বা বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। অর্থাৎ ভাইয়া বিজ্ঞানী ওয়েরস্টেড, তোমরা ক্লাস 9এও এটা হালকা একটু পড়ছো, বিজ্ঞানী ওয়েরস্টেড একটা এক্সপেরিমেন্টের সাহায্যে প্রমাণ করছে যে কোন একটা তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ যায় তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এটা আবিষ্কার করছে ওয়েরস্টেড। আর কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হয় এটা উনি বলে যাইতে পারে না, উনি জাস্ট এটা আবিষ্কার করছে যে তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলেই তার আশেপাশে কি তৈরি হবে ভাইয়া? চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আর কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হবে, সেই চুম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করবে, এটা আবার আরো দুইজন বিজ্ঞানী পরবর্তীতে বলছে। কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা বলছে বিজ্ঞানী বিও শেভার্ট। উনার এই সূত্রটা থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে। উনি বলছে কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হবে, আর সেই চুম্বক ক্ষেত্রটা কোন দিকে কাজ করবে সেটা হচ্ছে আরেকজন বিজ্ঞানী, উনি হচ্ছে ফ্লেমিং। তার মানে তিনজন বিজ্ঞানীর সমন্বয় হচ্ছে এই সূত্রটা ফাইনালি দাঁড়াইছে, বুঝছো ভাইয়া? একজন প্রাথমিক সূচনা করছে যে কোন একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তার চারপাশে একটা চুম্বক তৈরি হবে, চুম্বকটা কোন দিকে কাজ করবে সেটা দিক বলছে কে বলতো ভাইয়া? ফ্লেমিং। যেটা হচ্ছে তার, আমরা একটু পরে লিখবো, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। তো ফ্লেমিং হচ্ছে চুম্বক ক্ষেত্রটা কোন দিকে কাজ করবে বলছে। আর ভাইয়া চুম্বক ক্ষেত্রটার মান কত সেটা কে বলছে ভাইয়া? বিও শেভার্ট। কি বলছে ভাইয়া? বিও শেভার্ট। তো আমরা আসো আস্তে আস্তে শুরু করি। ফার্স্টে দেখা হচ্ছে ওয়েরস্টেডের পরীক্ষা। আমরা ফার্স্টেই লিখি হচ্ছে ওয়েরস্টেডের পরীক্ষা। ওয়েরস্টেডের পরীক্ষা। এখন এই পরীক্ষায় উনি যে কাজটা করছে ভাইয়া, ওয়েরস্টেড, উনি এখানে একটা দণ্ড চুম্বক নিছে, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, নিয়ে এটাকে একটা শলাকার সাথে যুক্ত করে দিছে। হ্যাঁ, স্ট্যান্ডে বসাইছে এটা। এখানে একটা দণ্ড চুম্বক নিছে, নিয়ে এই চুম্বকটার চারপাশে একটা কারেন্টের তার রাখছে। ঠিক আছে, এই চুম্বকটার চারপাশে একটা কারেন্টের তার রাখছে, রেখে উনি কি করছে, এই সার্কিটটাকে উনি কি করছে? অন করছে। হ্যাঁ, সার্কিটটাকে তিনি অন করছে। আচ্ছা, এটা আঁকার দরকার নেই, এইভাবে দিয়ে দিলাম। এখন এইখান দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হবে। এখন ভাইয়া যখনই এই তারটার মধ্য দিয়ে কারেন্ট পাস করা শুরু হলো ভাইয়া, সাথে সাথে দেখা গেল যে এই দণ্ড চুম্বকটা বিক্ষেপ দিল। বলতে একটা চুম্বক কখন বিক্ষেপ দেয় বলো তো ভাইয়া? মনে করে এখানে একটা চুম্বক আছে, এখানে একটা চুম্বক আছে, তার পাশে যখন তুমি আরো একটা চুম্বক নিয়ে আসবা, এই চুম্বকটাকে কি করবে ভাইয়া? প্রভাবিত করবে। তখনই এর মধ্যে কি হবে ভাইয়া? বিক্ষেপ দিবে। তো উনি কি করলো, যখন এখানে তড়িৎ প্রবাহ চালাইছে ভাইয়া, তড়িৎ প্রবাহ চালানোর সাথে সাথে দেখলো যে এই দণ্ড চুম্বকটা এই বিন্দুটার সাপেক্ষে এরকম করে ঘুরে গেছে। অর্থাৎ এই দণ্ড চুম্বকটা এই চুম্বকটার সাপেক্ষে এরকম করে ঘুরে গেছে ভাইয়া। খেয়াল করো, এখানে তীর চিহ্ন দিলাম, সে হচ্ছে ঘুরে গেছে এখানে। এখন বলো তো ভাইয়া, এই দণ্ড চুম্বকটা যখন মুভ করছে তখন উনি একটু অবাক হলো, কি ব্যাপারে, এটা মুভ করলো কেন? এটা তো মুভ করার কথা না, কারণ কি এখানে কি আমি অন্য কোনো চুম্বককে আনছি ভাই? না। উনি সাথে সাথে কি করলো, এবার কারেন্টটা অফ করে দিল। অফ করার সাথে সাথে দেখলো যে এই দণ্ড চুম্বকটা আবার সেম হয়ে গেল। তাহলে তিনটা কাজ করছে, খেয়াল করো। আসসালামু আলাইকুম ভাই, ক্লাস আছে, আমি একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা, যেটাকে ছিলাম ভাইয়া, বলতো ফার্স্টে যখন উনি তড়িৎ প্রবাহ চালনা করছে, করার সাথে সাথে এই চুম্বকটা হচ্ছে এখানে বাঁকায় গেছে। এরপরে উনি কি করছে, এখানে তড়িৎ প্রবাহ বন্ধ করে দিছে। বন্ধ করার সাথে সাথে চুম্বকটা আবার আগের অবস্থায় ফিরে আসছে। এবার উনি কি করছে, এই ব্যাটারিটাকে উল্টায় দিছে। উল্টানোর পরে কি দেখলো, আগে এটা যে দিকে বাঁকাইছে এখন তার উল্টা দিকে বাঁকায় গেছে।
তারপরে উনি আবার কি করছে, তড়িৎ প্রবাহের মান বাড়ায় দিছে, দেখলো যে বিক্ষেপণের মানও বাড়ছে। তাহলে বলতো কয়টা কাজ করছে, টোটাল 4টা কাজ। প্রথমে তড়িৎ প্রবাহ দিল, দেওয়ার কারণে উনি বিক্ষেপ দেখলো, তড়িৎ প্রবাহ বন্ধ করলো, বিক্ষেপ বন্ধ হয়ে গেল। তারপর ব্যাটারি উল্টায় দিল, এটা আগে যেদিকে ঘুরছে এখন কি তার উল্টা দিকে ঘুরছে, তড়িৎ প্রবাহ বাড়ায় দিল, বিক্ষেপণের মানটাও কি হলো, বাড়লো। এই সকল কিছু দেখে উনি সিদ্ধান্ত নিল যে যখনই কোনো একটা তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন ওই তার চারপাশে একটা কি তৈরি হয় ভাইয়া, চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এবং এটাও সিদ্ধান্ত নিছে যে কারেন্টের মান যদি বেশি হয় চুম্বক ক্ষেত্রটা স্ট্রং হবে, যার কারণে বলতে এটা বিক্ষেপ কি দিছিল ভাইয়া, বেশি দিছিল। কারেন্ট বন্ধ হয়ে গেলে সাথে সাথে চুম্বক ক্ষেত্রটা ভ্যানিশ হয়ে যাবে, এটা তার কারণে কোনো প্রভাবিত হচ্ছে না। বুঝছি ভাইয়া? ভাই একটু লিখে দিচ্ছি, একটু লিখে নাও। কোন পরিবাহীর মধ্য দিয়ে কোন পরিবাহীর মধ্য দিয়ে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কোন তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর চারপাশে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে ভাইয়া এই এক্সপেরিমেন্টটার মেন রেজাল্ট বা মেন ফলাফল হচ্ছে এটা, কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর চারপাশে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এটা হচ্ছে মেইন কথাটা। এরপরে লেখো, পরিবাহী তার দণ্ডচুম্বকটির চারপাশে পরিবাহী তার স্থাপন করে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে তার ওই পাশে ক্লাস নিচ্ছে, মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে দণ্ডটি তার সাম্য অবস্থা হতে বিক্ষেপ দেয়। খেয়াল করি ভাইয়া, দণ্ডচুম্বকটির চারপাশে আমরা যদি এরকম একটা পরিবাহী তার রেখে তার মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহিত করি তাহলে হচ্ছে দণ্ডচুম্বকটি তার সাম্য অবস্থা থেকে বিক্ষেপ দেয়। তারপর লেখো, যদি তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করা হয়, যদি তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করা হয় তাহলে চুম্বক শলাকাটির বিচ্যুতির মানও বেশি হয়, বিচ্যুতির মানও বেশি হয়। তাহলে খেয়াল করো, যদি তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করা হয় তাহলে চুম্বক শলাকাটার মানও বিচ্যুতি হয়। তারপর লেখো, তড়িৎ প্রবাহের দিক বিপরীত করা হলে বিপরীত করা হলে দণ্ডটি পূর্বের বিপরীত দিকে বিক্ষেপ দেয়।
একটু দ্রুত লেখো ভাইয়া, বাংলা লেখা এগুলা শেষ করে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাই। তাহলে আমরা তড়িৎ প্রবাহের দিক বিপরীত করা হলে দণ্ডটি পূর্বের বিপরীত দিকে বিক্ষেপ দিব। অর্থাৎ ভাইয়া আগে যদি, যেমন ভাই এখানে বলতে এইটা ঘুরছে কোন দিকে, এখন বলতো ভাইয়া অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না ভাইয়া? কারেন্ট যদি উল্টায় দিই তাহলে এটা কোন দিকে ঘুরবে? ক্লকওয়াইজ। তার মানে কারেন্ট ঘুরে দিলে দণ্ড চুম্বকটার বিক্ষেপও ঘুরে যাবে। আর লাস্ট যে পয়েন্ট আমরা লিখব, তড়িৎ প্রবাহ প্রবাহ বন্ধ করা হলে দণ্ডটি কোনো বিক্ষেপ দেয় না, কোনো বিক্ষেপ দেয় না। তাহলে সবাই একটু খেয়াল করি, তড়িৎ প্রবাহ বন্ধ করা হলে দণ্ডটি কোনো বিক্ষেপ দেয় না। বলতো লাস্টের লাইনটা দ্বারা কি বুঝাইছে বইয়ে? যে আমরা তড়িৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এই দণ্ডটা আর কোনো বিক্ষেপ দিল না। তাহলে এটা দ্বারা কি বুঝাইছে ভাই? কারেন্ট, হ্যাঁ, কারেন্ট অফ করার সাথে সাথে এই তারটার চারপাশে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা কি হয়ে গেছে ভাইয়া? ভ্যানিশ হয়ে গেছে। বুঝছো ভাইয়া? তো এই ছিল আমাদের ওয়েরস্টেডের পরীক্ষাটা, যে পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করছেন এই যে এই লাইনটা, যে কোনো একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর চারপাশে একটা কি তৈরি হয় ভাইয়া? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আচ্ছা, পরের টপিকটার নাম লিখে আমরা তড়িৎ প্রবাহের ফলে, পরের টপিকটার নাম লিখে তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান ও দিক। তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান ও দিক। তাহলে খেয়াল করো তো ভাইয়া, আমরা আস্তে আস্তে আগাই। ফার্স্টে আমরা ওয়েরস্টেডের এক্সপেরিমেন্টটা দেখলাম। ওয়েরস্টেড বলছে কোন একটা তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে তার চারপাশে তড়িৎ প্রবাহ হবে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এখন এই তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে তার মান কত, দিক কত, এগুলা কিভাবে পাইছি আমরা ওইটাতে যাব। তো ফার্স্টে লেখা হচ্ছে দিক, ঠিক আছে? ফার্স্টে লিখে হচ্ছে আমরা দিক, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে দিক। তো দিকটা দুইজন বিজ্ঞানী বলছে, তা আমরা দুইটাই বুঝাচ্ছি। এক নাম্বার লেখা হচ্ছে, এক নাম্বার ফ্লেমিং এর ডান হস্ত সূত্র। এক নাম্বার লেখা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত সূত্র। এক নাম্বার লেখা হচ্ছে আমরা ফ্লেমিং এর ডান হস্ত সূত্র। এখন খেয়াল করো তো ভাইয়া, ফ্লেমিং এর ডান হস্ত সূত্রটা কি ভাইয়া আগে বুঝায়, তারপরে বইয়ের মতো করে লিখে দিচ্ছি। ফ্লেমিং বলছে ভাইয়া, মনে করো এখানে একটা তারের মধ্য দিয়ে, সবাই একটু খেয়াল করো, এখানে একটা তারের মধ্য দিয়ে এই দিকে আমরা মনে করলাম কারেন্ট প্রবাহিত হচ্ছে। ফ্লেমিং বলছে তুমি তোমার ডান হাতটাকে, তাহলে ভাইয়ের হাতের দিকে খেয়াল করো, আমরা মনে করলাম এই মার্কারের মধ্য দিয়ে এই পাশ থেকে বাম থেকে ডান দিকে মনে করো কারেন্ট যাচ্ছে। ফ্লেমিং বলছে তুমি তোমার বাম হাতে বৃদ্ধাঙ্গুলটাকে কারেন্ট যে দিকে যাচ্ছে সেদিকে দিবা, দিয়ে বাকি আঙ্গুলগুলোকে এভাবে বাঁকাবা। তাহলে এই যে বাকি আঙ্গুলগুলোকে যে আমরা বাঁকাইলাম, তাহলে এই যে এটা এইরকম একটা শেপ তৈরি হয়েছে না ভাই? তাহলে এই হচ্ছে আমাদের তারটাকে কেন্দ্র করে এইরকম হচ্ছে একটা বৃত্তাকার কি তৈরি হবে, এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। বুঝছি ভাইয়া? তাহলে ভাই আরেকবার বলতেছি, লিখে দিব। কারেন্ট যেদিকে প্রবাহিত হবে, সেই দিকে আমরা বৃদ্ধাঙ্গুলটাকে দিব, আর বাকি আঙ্গুলগুলোকে এভাবে বাঁকাবো। তাহলে বাঁকাইলে বলো তো এই তারটাকে কেন্দ্র করে সেই রকম একটা শেপ তৈরি করছে না ভাই? তার মানে হচ্ছে এই তারের চারপাশে যে এইরকম একটা হচ্ছে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। বুঝছি ভাই? তাহলে আমরা যদি এখানে আসি, তো এই হচ্ছে আমাদের ডান হাতটা মনে করলাম, ঠিক আছে ভাইয়া? এ হচ্ছে আমাদের ডান হাতে বৃদ্ধাঙ্গুল। তো তুমি যখন তোমার ডান হাতটাকে এভাবে বাঁকাবো ভাইয়া,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডান হাতটা। এই দিক বরাবর হচ্ছে কারেন্টের তারটা দেখাচ্ছি, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই। তাহলে আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলটাকে কারেন্ট যে দিচ্ছে সেদিকে দিব, দিয়ে বাকি আঙ্গুলগুলোকে এভাবে বাঁকাবো। বাঁকাইলে এখানে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে ভাইয়া। তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে এরকম একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হলো। তাইলে এখানে সরি চুম্বক, এই যে এখানে এই শেপের একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। আঁকো যেমনে পারো আঁকো, তাইলে তো বুঝতে পারবো কি। ঠিক আছে, আরে নিজে বুঝলেই তো হবে, তুমি তো এই খাতা আর বিক্রি করবা না তাই না, তোমার মতো করে আঁকো। আচ্ছা সবাই একটু খেয়াল করি, বলা হচ্ছে একটি তড়িৎ বাহী তারের প্রবাহের অভিমুখে বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করে ডান হাত দিয়ে বাকি আঙ্গুলগুলোকে মুষ্টিবদ্ধ করে ধরলে অন্য আঙ্গুলগুলোর মাথা মানে অন্য আঙ্গুলগুলো যেদিকে বাঁকায় আছে চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তাহলে আমরা যদি এখানে সেই ছবিটা সহজে এবার আঁকি, মানে এই দিকে আমাদের কারেন্ট যাচ্ছে, ওই যে ওইটা যেটা আঁকছি, তাহলে এইখানে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে ভাইয়া, সেই চুম্বক ক্ষেত্রটা শেপ হচ্ছে এরকম। এখানে একটা জিনিস বুঝতে হবে ভাই একটু, তারপরে ভাইয়া যাচ্ছি। এখন ভাইয়া এই যে ছবিটা আঁকছি, এই ছবিটা এরকম না এঁকে বইতে আরেকটা ফরম্যাটে আঁকতে পারে ভাই, একটু বলি। লেখা হয়েছে একটু ভাইয়ের দিকে খেয়াল করি ভাইয়া। বলতো আমরা বলতো এখানে বোঝা যাচ্ছে না, এখানে খেয়াল করে, এইখানে যখন এই আঙ্গুলটা এভাবে দিলা, দিয়ে যখন এখানে বাঁকাইছো, বলো তো ভাইয়া চুম্বক ক্ষেত্রটা এই দিক দিয়ে এসে নিচে যাবে না ভাই? আর ওই পাশ দিয়ে বলতো এখানে যখন সার্কুলার ওইতে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে, তার মানে কি এখান দিয়ে এসে নিচে যাবে আর ওইখান দিয়ে উপরে উঠবে। তাহলে ভাই আমরা এইরকম দুইটা চিহ্ন ব্যবহার করবো, একটা চিহ্ন হচ্ছে ডট, আর একটা চিহ্ন দেখবে এই অধ্যায়ে ব্যবহার করবে ক্রস। এই ডটটা কি আর ক্রসটা কি ভাইয়া বুঝাই? মনে করো ভাইয়া তুমি একটা তীরের এই যে সামনের অংশটা যদি দেখো, তীরের যদি একটা সামনের অংশ দেখো, একদম এই মাথাটা তোমার কাছে কেমন মনে হবে? ডট। আর এই পেছনের অংশটা দেখলে ভাইয়া তীর কিন্তু এরকম থাকে তাই না ভাইয়া, এরকম সুচালো আর পিছনে এরকম থাকে।
পেছনের অংশটা যদি দেখো তোমার কাছে কেমন মনে হবে? ক্রস। তাহলে ভাই এদিকে খেয়াল করতো, একটা তীর তুমি একটু আগে বললা চুম্বক ক্ষেত্রটা এই পাশ দিয়ে ভেতরে ঢুকবে, বলতো চুম্বক ক্ষেত্রটা যদি ভেতরে ঢুকে, তুমি এই তীরটার কথা চিন্তা করো, এই তীরটা ভেতরে ঢুকতেছে, তাহলে তীরের তুমি কোন পাশটা দেখতে পারবা? পিছনের অংশটা। তাহলে সেটা দেখতে কেমন মনে হবে ভাইয়া? ক্রস। তাহলে কোথাও যদি এভাবে ক্রস দেওয়া থাকে, কোথাও যদি এভাবে ক্রস দেওয়া থাকে, এটা দ্বারা বুঝাবে এখানে যে চুম্বক ক্ষেত্রটা আছে সেটা এই তল বরাবর কোন দিকে ভাইয়া? ভেতরের দিকে। এবার ভাই খেয়াল করে, এটা ঘুরে ওই পাশ দিয়ে উঠবে, তাহলে যখন উঠবে বলতো তীরের কোন অংশটা দেখবা তুমি? মাথাটা। তাহলে উপরের অংশটাকে তারা দিবে হচ্ছে ডট। তাহলে এই চিহ্নগুলা তারা দেখবা ব্যবহার করবে, অর্থাৎ এইটা না এঁকে দেখবা যে ছবিতে মনে করে এইটা এঁকে রাখছে। তাহলে এটা দেখে তোমার বুঝতে হবে যে এখানে কি ঘটতেছে। তাহলে একটা চুম্বক ক্ষেত্র এসে এখানে ঢুকতেছে, আর ওইটা ব্যাক করে ওই পাশ দিয়ে কি হচ্ছে ভাইয়া? বের হচ্ছে। তাহলে আমরা এই চিহ্ন দুটা একটু লিখে রাখছি নিচে দিয়ে, তোমরা এটা আঁকো, পুরাটাই আঁকা থাকো। তাহলে এই ডট চিহ্ন দ্বারা আমরা বুঝবো চুম্বক ক্ষেত্র, ক্ষেত্র তল বরাবর। ভাই বলো তো এটা কি ভেতর না বাহির? ডট, ডট হচ্ছে বাইরের দিকে, বাইরের দিকে আসার সময় তো তুমি এই ডটটা দেখতে পাবা, তাই না ভাইয়া? তাহলে এটা হচ্ছে বাইরের, চুম্বক ক্ষেত্র তল বরাবর বাহিরের দিকে, বাহিরের দিকে। আর ভাই ক্রস, এই ক্রস দ্বারা বুঝবো চুম্বক ক্ষেত্রটা এসে তল বরাবর ভেতরে ঢুকতেছে। তাহলে চুম্বক ক্ষেত্র, ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে। তাহলে দেখো আমরা দুইটা চিহ্নের সাথে পরিচিত হইলাম, একটা হচ্ছে বাহিরের দিকে আর একটা হচ্ছে ভেতরের দিকে। দেখবা যে এই অধ্যায়ে প্রশ্ন যখন আমরা ম্যাথও সলভ করতে যাবো, দেখবো যে এই দুইটা চিহ্ন দিবে, একটা ডট দিবে কিংবা ক্রস দিবে। তো এটা হচ্ছে আমরা একটা নিয়ম, আর এই নিয়মটা দিয়ে সহজে দিক মনে রাখা সহজ ভাইয়া, যেটা হচ্ছে আমাদের ফ্লেমিং দিছে। আরেকজন বিজ্ঞানীও দিকের আরেকটা নিয়ম দিছে, যেটা হচ্ছে ম্যাক্সওয়েল। তাহলে 2 নাম্বার লেখো, ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম বা সূত্র। 2 নাম্বার লিখি। 2 নাম্বার হচ্ছে ম্যাক্সওয়েলের ওয়েলের কর্ক স্ক্রু সূত্র। 2 নাম্বারটা হচ্ছে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু সূত্র। উনি কি বলছে ভাইয়া? মনে করো এখানে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে নিচের দিকে। দেখো দুইজন একই কথা দুই ভাবে বলছে। একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে নিচের দিকে মনে করো। উনি বলছে একটা স্ক্রু নাও, তুমি এখানে একটা স্ক্রু নাও, ঠিক আছে? এখানে একটা স্ক্রু নাও। এবার এই স্ক্রুটাকে কারেন্ট যেই দিকে যাচ্ছে ভাইয়া, কারেন্ট যেই দিকে যাচ্ছে এই স্ক্রুটাকে সেই দিকেই ঘোরাবা। এদিকে খেয়াল করো, বলতো কারেন্ট কোন দিকে যাচ্ছে ভাইয়া? তাহলে স্ক্রুটাকে এখানে বসায়া কারেন্ট যেই দিকে যাচ্ছে সেই দিকে চাপ দিয়ে স্ক্রুটাকে ঘোরাবা। ভাইয়া বৃদ্ধাঙ্গুলটার দিকে খেয়াল করো, কারেন্ট যাচ্ছে নিচের দিকে, স্ক্রুটাকে বসালাম, বসায় আমার বৃদ্ধাঙ্গুলটা দেখো তো কোন দিকে ঘুরতেছে? বলতে এই দিক থেকে এই দিকে না? যে বৃদ্ধাঙ্গুলের ঘোরার দিকটা খেয়াল করো। তাহলে বৃদ্ধাঙ্গুলটা যেভাবে ঘুরবে এটাই হবে চুম্বক ক্ষেত্র। বলতো দুইটাকে একই কথা বললো না? বলতো এখানেও যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে এটা কেমন তৈরি হয়েছে বলতো ভাইয়া? সার্কুলার, তাই না? বৃত্তাকার একটা চুম্বক ক্ষেত্র। তাহলে উনি বলছে কারেন্ট যেই দিকে যাবে সেই দিকে তুমি একটা স্ক্রুকে বসাবা, বসায় তুমি এটাকে ঘুরাবা, ঘুরাইলে তোমার বৃদ্ধাঙ্গুলটা যেই দিকে ঘুরবে সেই দিকটাই হবে চুম্বক ক্ষেত্র। তাহলে বৃদ্ধাঙ্গুলটা এই ডিরেকশনে ঘুরতেছে, তাহলে এই ডিরেকশনটাই হবে কি ভাইয়া? চুম্বক ক্ষেত্র। অর্থাৎ এখানে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে, আমরা যদি এটাকে এই ডিরেকশনে ঘুরাই, আমরা যদি এটাকে এই ডিরেকশনে ঘুরাই, বলতে আমাদের বৃদ্ধাঙ্গুলটা এই যে আরেকবার দেখো তো এই ডিরেকশনে কিন্তু ঘুরতেছে, যে ভাইয়ের হাতটার দিকে খেয়াল করো, এটার সাথে মিলাও। বলতে এভাবে রেখে যে ঘোরাচ্ছি, বলতে আমার বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে ঘুরতেছে, তাই না ভাই? এই ডিরেকশনে। তাহলে এই ডিরেকশনে এখানে একটা কি তৈরি হবে ভাইয়া? চুম্বক ক্ষেত্র তৈরি হবে। ভাই স্ক্রুতে তো তৈরি হবে না, তৈরি হবে কোথায় বলতো ভাইয়া? তারের চারপাশে। তাহলে স্ক্রুটাকে এভাবে ঘোরাচ্ছি, তাহলে স্ক্রুটাকে আমার বৃদ্ধাঙ্গুল যেদিকে ঘুরতেছে তারের চারপাশে এখানে হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তা ছবিটা এঁকে রাখো, আর ভাইয়া লিখে দিচ্ছি। একটি তড়িৎবাহী তারের প্রবাহের অভিমুখে, প্রবাহের অভিমুখে
মুখে একটি ডান পাকের কর্ক স্ক্রুকে ঘোরালে হাতের বৃদ্ধাঙ্গুল যেদিকে ঘুরে সেদিকে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। বলতো ফাইনালি দুজনের যে নিয়ম, একজন হচ্ছে ম্যাক্সওয়েল আর একজন হচ্ছে ফ্লেমিং, দুজনের কথা থেকে আমরা একটাই স্টেটমেন্টে আগাইতে পারলাম যে একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তাহলে তার চারপাশে একটা বৃত্তাকার চুম্বক ক্ষেত্র তৈরি হয়, তাই না ভাই? ফাইনালি আমরা এটা মনে রাখবো। দেখি ভাই এখানে একটু ডট ক্রস বলো তো ভাইরে, এই চিত্রে বাম পাশে কি হবে, ডট না ক্রস? হ্যাঁ, ক্রস, কারণ বাম প্রান্ত দিয়ে এতে আইসে এটা কোন দিকে যাবে ভাইয়া? ভেতরের দিকে যাবে, তাই না? তাহলে বাম প্রান্তে হবে ক্রস। আর ভাইয়া এইখান দিয়ে এসে ওই প্রান্ত দিয়ে এটা কি হবে, বের হবে, তাহলে এই পাশে হবে কি ভাইয়া, ডট। তা আসলে আমরা ফাইনালি এর নিচে একটা নোট লিখি, ফাইনালি আমরা এই জিনিসটা মাথায় রাখবো ভাইয়া, অর্থাৎ একটি পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে একটি বৃত্তাকার চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো ভাইয়া আমরা ফাইনালি এই দুজনের এক্সপেরিমেন্ট থেকে বা এই দুজনের সূত্র থেকে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে একটি পরিবাহী তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তার চারপাশে একটা বৃত্তাকার চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে দেখো তো ভাইয়া, ওয়েরস্টেটের পরীক্ষা করে উনি বলছে চুম্বক তৈরি হবে, চুম্বকটা কোন পাশে হবে উনি এক্সপেরিমেন্টে বলতে পারে নাই। পরবর্তীতে দুজন বিজ্ঞানী ম্যাক্সওয়েল এবং ফ্লেমিং তারা এসে বলছে যে তড়িৎ ক্ষেত্রের কারণে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে সেটা হচ্ছে তারকে ঘিরে চারপাশে হচ্ছে সার্কুলার একটা বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হবে। এখন ভাইয়া চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এখন ভাইয়া সেই চুম্বক ক্ষেত্রটা মান আমরা কার সূত্রের সাহায্যে পাবো? তাহলে হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান, এরপরে চুম্বক ক্ষেত্রের মান, চুম্বক ক্ষেত্রের মান লেখ হচ্ছে তারের চারপাশে কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত হবে তা এ হচ্ছে ওনার নামটা, সূত্র হতে পাওয়া যায়। আজকের ক্লাসে টাইম থাকলে আমরা ওনার সূত্রটা দেখবো, নাইলে কালকে দেখবো আর কি, হতে পাওয়া যায়। আর ওনার সূত্রটার সাথে তোমাদের যারা আইডিয়ালে আছো তাদের নামের সাথে মিল আছে আর কি। ওনার সূত্রটা হচ্ছে এরকম, এই যে তোমাদের স্কুলের নাম আছে আইডিএল সাইন থিটা, এই যে তোমাদের স্কুলের নাম দিয়ে সূত্রটা দিছে আর কি, আইডিয়াল সাইন থিটা। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, যদি আজকে সময় পাই আজকে দেখবো। তো বলা হচ্ছে তারের চারপাশে কোন একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত হবে তা ভিও সেভার সূত্র হতে পাওয়া যায়। আর ইংরেজি নামটা হচ্ছে এটা, এটার বাংলা করছে এটা আর কি,
এটা হচ্ছে ইংরেজি নাম, আর বাংলা লিখছে ওইটা আর কি, বিও সেবা। এখন দেখি ভাই একটা জিনিস আইডিয়া করে বলবা, একটু আগে ওয়ের স্টেটের যে এক্সপেরিমেন্টটা করলাম ওইখানে আমরা দেখলাম যে কারেন্ট যদি প্রবাহিত হয় সেখানে একটা চুম্বক থাকলে চুম্বকটা ওই কারেন্টের কারণে প্রভাবিত হচ্ছে। কি কারণে? কারণ কারেন্টের চারপাশে হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এবার উল্টা ঘটনাটা বললাম, একটা চুম্বক ক্ষেত্র আছে ভাইয়া, সেখানে একটা চার্জ বা একটা আধান গতিশীল। তোমার কাছে ভাইয়ার প্রশ্ন, সেটা প্রভাবিত হবে কিনা? উল্টাটা একটু চিন্তা করতো ভাই। আবার বললাম, কারেন্ট যাচ্ছে, তার পাশে একটা চুম্বক থাকলে সেই চুম্বকটা ওই কারেন্ট দ্বারা কি হবে ভাইয়া? প্রভাবিত হবে, কারণ ওই তারের চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এবার ভাই উল্টাটা বললাম, একটা চুম্বক ক্ষেত্র আছে, সেখানে একটা চার্জকে গতিশীল করলা, সেই চার্জটা এখন প্রভাবিত হবে কিনা বলতো ভাই? কেন বলতো? চার্জের প্রবাহ মানেই তো কারেন্ট। চার্জের প্রবাহ মানে কি ভাইয়া? কারেন্ট। তাহলে চার্জ প্রবাহিত হচ্ছে মানে কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর কারেন্ট প্রবাহিত হলে সেখানে কি আসবে ভাইয়া? তাহলে এখন পরের টপিকটার নাম লেখা হচ্ছে গতিশীল আধানের উপর। এই যে আমরা এখন আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে ঢুকবো ভাইয়া। গতিশীল আধানের উপর, আধানের উপর ক্রিয়াশীল ক্রিয়াশীল চুম্বক বল। গতিশীল আধানের উপর ক্রিয়াশীল চুম্বক বল, অর্থাৎ কোন একটা চুম্বক ক্ষেত্রে যদি একটা আধান গতিশীল হয় তাহলে ওই আধানটার উপর কতটুকু চুম্বক বল কাজ করবে। তা আমরা মনে করলাম ভাইয়া, আমরা মনে করলাম এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে এই দিক বরাবর। হ্যাঁ, চুম্বক ক্ষেত্রকে ভাইয়া সাধারণত বি দ্বারা প্রকাশ করে। তাহলে চুম্বক ক্ষেত্রটা আছে এখানে বি, চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, চুম্বক ক্ষেত্রটা এইদিকে কাজ করতেছে। আর এখানে কোন একটা আধান আছে, সেটা হচ্ছে কিউ। এখানে কোন একটা আধান আছে কিউ, সে এই দিক বরাবর মুভ করতেছে চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে। তাহলে এখানে একটা আধান আছে কিউ, যে আধানটা এই দিক বরাবর চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে মুভ করতেছে। তাহলে ভাই মাত্রই তুমি বললা যে চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যখন একটা আধান প্রবাহিত হইতে চেষ্টা করবে, সে একটা চুম্বক বলের কি করবে ভাইয়া? প্রভাব অনুভব করবে। তাহলে লেখা হচ্ছে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল চুম্বক বল এটাকে আমরা মনে করলাম হচ্ছে এফ। তাহলে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল চুম্বক বল এফ। ভাইয়া ছবিতে দেখো তো, আধানটা চুম্বক বলের সাথে একটা কোণে ক্রিয়াশীল, তাই না ভাইয়া? সেই অ্যাঙ্গেলটাকে আমরা মনে করলাম থিটা, যে সে থিটা কোণে এখানে গতিশীল আছে। তাহলে এই এফটা কয়েকটা রাশির উপর ডিপেন্ডেন্ট, তাহলে লেখা হচ্ছে এফ, লেখা এখন নিচে এক নাম্বার হচ্ছে আধানের মানের সমানুপাতিক, আধানের মানের সমানুপাতিক, অর্থাৎ এর উপরে যে বলটা কাজ করবে সেই বলটা হচ্ছে আধানের মানের সমানুপাতিক। দুই নাম্বার লেখা হচ্ছে আধানের বেগের সমানুপাতিক, আধানের বেগের সমানুপাতিক তিন নাম্বার লেখা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক। চার নাম্বার লেখা হচ্ছে আধানের বেগের দিক ও চুম্বক ক্ষেত্রের দিকের সাথে, আধানের বেগের দিক চুম্বক ক্ষেত্রের
দিকের সাথে সাথে যে কোণ উৎপন্ন করে তার সাইন এর সমানুপাতিক। আচ্ছা ভাই, এই স্টেটমেন্টগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আগাই। অর্থাৎ এই চুম্বক ক্ষেত্রে যে চার্জটা আছে, এই চার্জটা যখন গতিশীল হবে তার উপরে একটা চুম্বক বল কাজ করবে। এন্ড এই চুম্বক বলটা কেমন হবে সেটা আমাদেরকে বলে দিছে। এই চুম্বক বলটা হবে আধানের মানের সমানুপাতিক, চুম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক, তারপর হচ্ছে তোমার আধানের বেগের সমানুপাতিক, আর আধানের বেগের দিক ও চুম্বক ক্ষেত্রের দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। খেয়াল করো, আধানের বেগের দিক চুম্বক ক্ষেত্রের দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, মানে কার কথা বলছো ভাইয়া? থিটা। থিটা এর সাইনের কি ভাইয়া? সমানুপাতিক। তাহলে এই জিনিসগুলা থেকে বলতো আমরা যদি এখানে লিখি, তাহলে সুতরাং এফ সমানুপাতিক কিউ, প্রথম স্টেটমেন্ট থেকে লিখলাম। তারপর হচ্ছে এফ সমানুপাতিক বেগের সমানুপাতিক ভি, তারপর হচ্ছে এফ সমানুপাতিক বলতে এই যে চুম্বক ক্ষেত্রের মান, এই চুম্বক ক্ষেত্রের মান বলতে কারে বোঝাবে ভাইয়া? বি। তাহলে লেখা হচ্ছে বি, এটার সাথেও সমানুপাতিক। এরপরে যেই কোণে ক্রিয়াশীল সেই কোণের সাইনের সমানুপাতিক, তাহলে সাইন থিটা। তো আমাদের কোন একটা গতিশীল আধানের উপর যে চুম্বক বলটা কাজ করে তার রিলেশনটা এখানে এভাবে দেওয়া হলো। এখন ভাই সবাইকে যদি আমরা একসাথে কম্বাইন করে লিখি সবাইকে, তাহলে ফাইনালি আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং এফ সমানুপাতিক কিউ ভি বি সাইন থিটা। এফ সমানুপাতিক হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। তাহলে ভাই সমানুপাতিক চিহ্নটা উঠায় দাও। তাহলে এফ ইকুয়াল আসবে হচ্ছে ধ্রুবক ডট কিউ ভি বি সাইন থিটা। এখন ভাইয়া পরীক্ষালব্ধ ফলাফল থেকে এইখানে যে ধ্রুবকটা, তোমরা জানো বিভিন্ন ম্যাথমেটিক্সের ধ্রুবকগুলা তারা মান বের করছে, তাই না ভাইয়া? এই ধ্রুবকটার মান পাইছে হচ্ছে 1, এই ধ্রুবকের মান পাইছে হচ্ছে 1। তাহলে এখানে যদি আমরা বসাই দিই, ফাইনালি আমরা সূত্রটা পাবো এফ ইকুয়াল হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। এই অধ্যায়ের আরেকটা ইম্পর্টেন্ট সূত্র আমরা পড়লাম। তাহলে এফ ইকুয়াল হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। অর্থাৎ চুম্বক ক্ষেত্রে যদি একটা আধান গতিশীল হয়, তাহলে ওই আধানটা এই পরিমাণ বল অনুভব করবে তার নিজের উপরে, কিউ ভি বি সাইন থিটা। তাহলে এখানে গতিশীল আধান হচ্ছে, তাহলে আমরা এটাকে এভাবে লেখো, সুতরাং চুম্বক ক্ষেত্রে একটি গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল এফ ইকুয়াল হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। আসো ভাই আস্তে আস্তে জায়গায়। তাহলে অর্থাৎ চুম্বক ক্ষেত্রে একটা গতিশীল আধানের উপর যেই বলটা কাজ করবে সেটা হচ্ছে এফ ইকুয়াল কিউ ভি বি সাইন থিটা। ভাইয়া বলো তো থিটা তাইলে কার কার মধ্যকার অ্যাঙ্গেল? থিটা কার কার মধ্যকার অ্যাঙ্গেল? ভি ও বি এর মধ্যকার কোণ। এই থিটাটা হচ্ছে ভি ও বি এর মধ্যকার কোণ। অর্থাৎ বেগটা যেই ডিরেকশনে আছে, তাই না ভাই? একটু আগে ছবিটা আঁকছিলাম, এটা মনে করো চুম্বক ক্ষেত্র আর এটা মনে করো ভি। তাহলে তুমি যেই দিকে মুভ করতেছো সেটাই তো ভি এর দিক, তাই না ভাই? তুমি যে দিকে মুভ করতেছো সেটাই ভি এর দিক। তাহলে তোমার মুভমেন্টের সাথে চুম্বক ক্ষেত্রটা কত কোণে আছে সেটাই হবে কি ভাইয়া? থিটা। এবার বলো তো ভাইয়া, আমরা জানি এ ক্রস বি সমান সমান কত জানো ভাইয়া? ইটা এ বি সাইন থিটা, তাই না ভাইয়া? ইটা এ বি সাইন থিটা। তাহলে ভাই একটু খেয়াল করো তো ভাইয়া, ভি বি সাইন থিটা এটা যদি আমরা ভেক্টর ফরম্যাটে লিখি, তাহলে এফ ভেক্টর সমান সমান কিউ ইন্টু ভি ক্রস কত আসবে ভাইয়া? বি। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর ফরম্যাটটা ভাইয়া। এফ ভেক্টর ইকুয়াল হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। এখন এটা আনার উদ্দেশ্য হচ্ছে ভাইয়া,
এই যে চুম্বক বলটা কাজ করবে, চুম্বক বলটা অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করবে সেটা দিক বোঝানোর জন্য আমরা এটা আনছি। সেটা দিক বোঝানোর জন্য আমরা ভেক্টর ফরম্যাটে নিয়ে আসছি যে চুম্বক ক্ষেত্রের দিকটার সাথে আমাদের বেগের ডিরেকশন থেকে আমরা বের করব এই বলটা কোন দিকে কাজ করবে। তাহলে আসো ভাই আমরা এখানে একটা সহজ ছবি আঁকি। আমরা মনে করলাম এই দিক বরাবর একটা চুম্বক ক্ষেত্র আছে বি, আর এই দিক বরাবর মনে করো ভি আছে, অর্থাৎ চার্জটা এই দিকে মুভ করতেছে, কিউ চার্জটা এই দিকে মুভ করতেছে। আরেকটা ছবি পাশে আঁকলাম এখানে, মনে করো এই দিক বরাবর আছে হচ্ছে বি, তোমার কিউ চার্জটা এই দিকে মুভ করতেছে, কিউ চার্জটা এই দিকে মুভ করতেছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন তোমার কাছে ভাই প্রশ্ন হচ্ছে এই চার্জটা যখন একটা চুম্বক ক্ষেত্রে মুভ করবে সেটা একটা বল অনুভব করবে, এফ ইকুয়াল কিউ বিবি সাইন থিটা, এই বলটা ফিল করবে। আর প্রশ্ন হচ্ছে এই বলটা কোন দিকে সে ফিল করবে। তার অ্যান্সার হচ্ছে ভাই আমরা ভেক্টর অধ্যায়ে পড়ছিলাম যে দুইটা ভেক্টর ক্রস গুণন করলে নতুন ভেক্টরটার দিক আমরা কিভাবে পাবো। প্রথম ভেক্টরের দিকে আমাদের হাতের এই সবগুলো আঙ্গুল দিব, দিয়ে দ্বিতীয় ভেক্টরের দিকে এটাকে বাঁকাবো, বাঁকালে বৃদ্ধাঙ্গুলটা যে দিকে কাজ করে সেই দিকটা হচ্ছে নতুন ভেক্টরটার দিক। তাহলে বলটার দিক কোন দিকে হবে, এদিকে খেয়াল করো ভাই, এটার সাথে মিলাই। আমাদের এইখানে বলতো প্রথম ভেক্টরকে এই যে এটা ভি আর দ্বিতীয় ভেক্টরকে বি। তাহলে ভাই আমরা মনে করলাম আমাদের এই যে এটা সাদা মার্কারটা ভি, লালটা হচ্ছে বি। তাহলে সাদা মার্কার বরাবর ভাইয়া ভাইয়ের হাতে সবগুলো আঙ্গুল রাখলাম, রেখে ভি থেকে যদি বি এর দিকে মোচড় দিই, বলতো বলটা কোন দিকে কাজ করবে, উপরের দিকে। তার মানে এই চার্জটার উপরে, এই কিউ চার্জটার উপরে যে বলটা কাজ করবে সেটা আসবে হচ্ছে আমাদের উপরের দিকে। এখানে তীর চিহ্ন দিলাম, এই যে আমাদের হাতটা এই দিক থেকে এই দিকে মোচড় দিছি, বেগটা বলটা কাজ করবে হচ্ছে উপরের দিকে। এবার ভাইয়া এটাতে একটু আসি তো, চার্জটা যদি এইভাবে মুভ করে, চার্জটা যদি এইভাবে মুভ করে, বলতে এখন খেয়াল করো তো ভাইয়া, আমার এখন দ্বিতীয় ভেক্টরটা মনে করো লাল মার্কারটা প্রথম ভেক্টরটা আর দ্বিতীয়টা সাদাটা, তাহলে লাল মার্কার বরাবর আমার আঙ্গুল রেখে যেভাবে মোচড় দিলাম, তাহলে এখন বলটা আসবে কোন দিকে ভাইয়া, নিচের দিকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বলটা ক্রিয়া করবে সেটা আসবে হচ্ছে নিচের দিকে। এবার আসলে লেখো কয়েকটা বিশেষ শর্ত দেখি এই সূত্রের, লেখো বিশেষ শর্ত। বিশেষ শর্ত, আমরা কয়েকটা বিশেষ শর্ত যদি দেখি এখান থেকে, বিশেষ শর্ত, বিশেষ শর্ত। ফার্স্ট শর্তটা দিলাম 1 নাম্বার, থিটা ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হলে। থিটা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয় বা 180 ডিগ্রি হয়, পাশে এখানে আমরা ছবি দেখাই দিচ্ছি, খেয়াল করো। এই দিক বরাবর চুম্বক ক্ষেত্রটা আছে, আর তোমার যে চার্জ কিউ, সেই কিউটাও এই দিকে মুভ করতেছে। কিংবা কিংবা ভাইয়া এই দিক বরাবর তোমার চুম্বক ক্ষেত্র আছে, তোমার যে চার্জটা কিউ সে হচ্ছে এই দিক বরাবর মুভ করতেছে। তাহলে এই কন্ডিশনে ভাইয়া আমাদের এই কন্ডিশনে থিটার মান হবে 0 ডিগ্রি, আর এই কন্ডিশনে থিটার মান কত ভাইয়া, 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা জানি এফ ইকুয়াল হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। এখন ভাইয়া বলো তো ভাইয়া, আমরা যদি মানগুলা বসাও, কিউ ভি বি সাইন 0 ডিগ্রি, বলতো সাইন 0 0, তাহলে পুরো মানটা কত হবে, 0। আবার ভাই আমরা যদি এই পাশেও দেখাও, এফ ইকুয়াল হচ্ছে কিউ ভি বি সাইন 180 ডিগ্রি, সাইন 180 মানও 0, তাহলে ইকুয়াল আসলো 0। তাহলে বলো তো পরীক্ষা এটা কেমনে আসবে ভাইয়া, বলি। কোন একটা চার্জ যদি ভাইয়া, কোন একটা চার্জ যদি চৌম্বক ক্ষেত্র যেই দিকে আছে সেই বরাবর বা তার সমান্তরালে ক্রিয়া করে, তাহলে ওই চার্জটা কোনো বল অনুভব করবে না, তাই না ভাইয়া। দেখো তো এফ এর মান কত চলে আসছে, 0। তার মানে একটা চার্জ যদি চুম্বক ক্ষেত্রে বরাবর কিংবা চুম্বক ক্ষেত্রে সমান্তরালে ক্রিয়া করে, তাহলে ওই চার্জটার উপরে কোনো চুম্বক বল কাজ করবে না। তাহলে লেখো, অর্থাৎ নিচে লেখো, ভাইয়ার জায়গা না ভাই, এখানে লিখি, অর্থাৎ একটি গতিশীল আধান
গতিশীল গতিশীল আধান চৌম্বক ক্ষেত্র বরাবর বা তার সমান্তরালে গতিশীল হলে এটি কোনো চুম্বক বল অনুভব করবে না। এটা হচ্ছে আমাদের প্রথম শর্তটা। তাহলে খেয়াল করো ভাইয়া, তার মানে একটা আধান, ভাই কথা শুনি, একটা আধান তোমার চুম্বক ক্ষেত্রে গতিশীল হলেই যে বল অনুভব করবে তা কিন্তু না, তাই না ভাই? আমরা দেখলাম একটা কন্ডিশনে সে গতিশীল হলেও কি করবে না, কোনো বল অনুভব করবে না। আসো সেকেন্ড কন্ডিশনে যাই, 2 নাম্বার। থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে, থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে 2 নাম্বার কন্ডিশনটা আমরা লিখি হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি হলে। দুই নাম্বার লেখা হচ্ছে থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে, অর্থাৎ আমাদের তড়িৎ ক্ষেত্রটা আছে এইদিকে ভাইয়া বি, আর আধানটা এইদিকে মুভ করতেছে কিউ। ঠিক আছে, কিউ আধানটা এইদিকে মুভ করতেছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এফ ইকুয়াল হচ্ছে কিউ ভি সাইন 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 91। তাহলে এটা আসবে হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে কিউ ভি, বলতো ভাইয়া এটা সর্বোচ্চ বল, এটা বুঝো কিনা? সর্বোচ্চ বল, তাই না ভাইয়া? অর্থাৎ 90 ডিগ্রিতে যদি গতিশীল হয় তাহলে ওই আধানটা সর্বোচ্চ বল অনুভব করবে। কারণ কি ভাইয়া, এফ এর সাথে সাইনের সম্পর্কটা সমানুপাতিক, আর আমরা জানি সাইন 90 তো ম্যাক্সিমাম, সাইনের মান যদি ম্যাক্সিমাম এই বলটাও হবে ম্যাক্সিমাম। অর্থাৎ 90 ডিগ্রি কোণে যদি গতিশীল হয় বা লম্বভাবে যদি গতিশীল হয় তাহলে চার্জটা হচ্ছে সর্বোচ্চ চুম্বক বল অনুভব করবে। তাহলে একটু লিখে রাখো, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে গতিশীল হলে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে গতিশীল হলে আধানটি সর্বোচ্চ বল অনুভব করবে, আধানটি সর্বোচ্চ চৌম্বক বল অনুভব করবে, আধানটি সর্বোচ্চ চুম্বক বল অনুভব করবে। আসো ভাইয়া সামনে আগে 3 নম্বর কন্ডিশনটা লেখো। ভি ইকুয়াল 0 হলে এফ ইকুয়াল কিউ ভি বি সাইন থিটা কিউ ইন্টু 0 ইন্টু বি সাইন থিটা ইকুয়াল 0। অর্থাৎ এটা দ্বারা কি বলছে তাইলে, অর্থাৎ একটা আধান যদি স্থির হয়, একটা স্থির আধান যদি হয় তার উপর কোনো চুম্বক বল কাজ করে না। মানে চুম্বক বল কাজ করবে কখন বলতো ভাইয়া? আধানটা গতিশীল হতে হবে, বা তুমি টপিকের নামটাই দেখো লেখাই ছিল কিন্তু গতিশীল আধানের উপর, তার মানে স্থির আধানের উপর কোনো চুম্বক বল কাজ করে না। অর্থাৎ স্থির আধানের উপর কোনো চৌম্বক বল কাজ করে না, চৌম্বক বল কাজ করে না, স্থির আধানের উপর কোনো চুম্বক বল কাজ করে না।
আসো এবার আমরা এই চুম্বক ক্ষেত্রের মান বা বি এর সংজ্ঞাটা একটু দেখি। আমরা যে সূত্রটা মাত্র পড়লাম, এফ ইকুয়াল হচ্ছে কিউ ভি বি সাইন থিটা, বা বি ইকুয়াল হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ ভি সাইন থিটা। এই পর্যন্ত লেখো, তারপর ভাইয়া বাকিটা বুঝাচ্ছি। আমরা এখন বি এর সংজ্ঞাটা দিব, তো সংজ্ঞাটা বইয়ে যেমনি লিখছে মনে রাখার জন্য এটা মনে রাখলেই তুমি সংজ্ঞাটা এখান থেকে দিতে পারবা। বলতো ভাইয়া, সাইন থিটা 1 হইলে, এটা যদি 1 হলে, বলতে এইটা 1 হলে থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। বইয়ের সংজ্ঞাটা বোঝাচ্ছি, খেয়াল করো। থিটা হবে 90 ডিগ্রি, এটা 1 হলে থিটা হবে 90 ডিগ্রি। ভি যদি 1 মিটার পার সেকেন্ড হয়, 1 মিটার পার সেকেন্ড, কিউ যদি 1 কুলম হয়, কিউ 1 কুলম, বলতে এই ইকুয়েশনে সবগুলা মান বসায় দাও। অর্থাৎ 1 কুলম্বের একটা আধান কোন একটা তড়িৎ ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড বেগে ওই তড়িৎ ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণে গতিশীল? 90 ডিগ্রি কোণে, সরি, চৌম্বক ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণে গতিশীল? 90 ডিগ্রি কোণে গতিশীল। বলতে এই কন্ডিশনে মানগুলা বসাও, বসালে কত আসবে বলতো ভাই? ভি ইকুয়াল কত আসবে? এফ। অর্থাৎ ওই 1 কুলমের আধানটা, ওই 1 কুলমের চার্জটা যেই চৌম্বক বল অনুভব করে তাকে বলা হয় কি ভাইয়া? চৌম্বক ক্ষেত্রের মান বি। এটা বইয়ের সংজ্ঞাটা দিছে। তাহলে ভাইয়া একটু সহজে বলি, বই একটু ঘুরে বলছে 1 কুলম্বের একটি আধান কোন একটি চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে এটি যে বল অনুভব করবে তাকে বলবে কি ভাইয়া? ওই স্থানের চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে এবার আসো ভাইয়া একটু বইয়ের ভাষায় লিখে দিই। লেখো, একটি গতিশীল আধান, একটি গতিশীল আধান তার চারপাশে স্থায়ী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। একটি গতিশীল আধান তার চারপাশে একটা স্থায়ী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তারপরে নিচে লেখো, কোন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধানের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মানকে ওই চৌম্বক ক্ষেত্রের মান বলে। ওই চৌম্বক ক্ষেত্রের মান বলে। তো ভাইয়া বইয়ে একটু সংজ্ঞাটা একটু কঠিন করে বলছে, তুমি ভাইয়া যেটা বলছো ওইটা লিখলেই হবে। বলতো ভাই, আমরা যদি আমাদের মতো বলি সংজ্ঞাটা এভাবে বলতে পারো, কোন চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে না বলে আমরা বলতে পারি কিভাবে বলতো ভাইয়া? লম্বভাবে। দেখো আরেকটু সহজ হবে তাহলে সংজ্ঞাটা, লম্বভাবে। একক বেগে না বলে আমরা বলতে পারি কত ভাইয়া? 1 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে সরাসরি ওইটার সাথে মিলে যাবে। বেগে চলমান একটি একক আধান না বলে আমরা কি বলতে পারি ভাইয়া? 1 কুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মানকে ওই চুম্বক ক্ষেত্রের কি বলে ভাইয়া? মান বলে। তুমি চাইলে সংজ্ঞাটা এভাবে বলতে পারো।
যে কোন চুম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে 1 মিটার/সেকেন্ড বেগে চলমান একটি 1 কুলম্ব আধানের উপর ক্রিয়াশীল বলের মানকে ওই চুম্বক ক্ষেত্রের মান বলে। দেখো চুম্বক ক্ষেত্রের একক, এর এককটা খেয়াল করো। চুম্বক ক্ষেত্রের একক, এর এককটা হচ্ছে টেসলা। এর এককটা হচ্ছে নিকোলাস টেসলার নাম অনুসারে এর এককটা হচ্ছে টেসলা। এর আরো কয়েকটা একক আছে ভাইয়া, ভাই লিখে দিচ্ছি। এর প্রথম যে এককটা এটা হচ্ছে টেসলা। টেসলা আরেকটা একক হচ্ছে টেসলা, আর এটার সমান হচ্ছে আরেকটা একক আছে ওয়েবার পার মিটার স্কয়ার। এই যে ডাব্লিউবি, এটা উচ্চারণ হচ্ছে ওয়েবার, ওয়েবার পার মিটার স্কয়ার। তো টেসলা এবং ওয়েবার পার মিটার স্কয়ার একই কথা, বুঝছো ভাইয়া? টেসলা এবং ওয়েবার পার মিটার স্কয়ার একই কথা। আরেকটা বিজ্ঞানী আছে, ওনার নাম অনুসারে এর আরেকটা একক, এটা একটা একক, আর আরেকটা একক হচ্ছে গাউস। আরেকটা একক হচ্ছে গাউস, যেটাকে আমাদের লেখা হচ্ছে GAUSS, গাউস। মাথায় রাখবা টেসলা আর ওয়েবার পার মিটার স্কয়ার সেম, কিন্তু টেসলা আর গাউস কিন্তু সেম না। এটার রিলেশনটা হচ্ছে 1 টেসলা, ভাই এখানে লিখতেছি 1 টেসলা সমান সমান হচ্ছে 10⁷ গাউস। একটু লিখে রাখো এই রিলেশনগুলা। চুম্বক ক্ষেত্রের এককটা হচ্ছে টেসলা বা হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, আরেকটা একক হচ্ছে গাউস। 1 টেসলা মানে হচ্ছে 10⁷ গাউস। এখন পরীক্ষা আসলো, মনে করো 20 টেসলা বলতে কি বুঝো? আসো আমরা দেখি। দেখো 20 টেসলা বলতে কি বুঝো? আসো ভাইয়া 20 টেসলা বলতে আমরা কি বুঝি? হয়তো আমরা যে একটু আগে লিখছিলাম বি ইকুয়াল কত জানো ছিল ভাইয়া? F/Q/V sin থিটা ছিল। তাহলে ভাই এটা যখন তুমি 1 বসাইছো, এটা যখন তুমি 1 বসাইছো, এটা যখন 1 বসাইছো, বি এর মান কত আসছে ভাইয়া? F। তাহলে বি এর মানটা এখন কত বলা আছে? 20 টেসলা। তাহলে বি এর জায়গায় যদি ভাইয়া 20 বসাই, বলো তো ভাইয়া এটা তো অ্যাকচুয়ালি হয়ে গেল কার মান? এফ এর মান। তাহলে এফ এর একক কি ভাইয়া? নিউটন। দেখো মুখস্থ করার কিছু নাই, তাহলে এখান থেকে বলতেছি কোন চুম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে 1 মিটার/সেকেন্ড বেগে চলমান একটি 1 কুলম্বের আধানের উপর কয় নিউটন বল কাজ করবে? 20 নিউটন বল কাজ করলে তাকে বলা হয় কত ভাইয়া? 20 টেসলা। বুঝছি ভাইয়া? তাহলে এইখান থেকে বুঝে সংজ্ঞাটা লিখতে পারবো। ভাই আবার বলতেছি, দেখো আমরা বি এর মান হচ্ছে 20 টেসলা বলা আছে, তাহলে বি এর জায়গায় যখন আমরা টেসলাটা বসাইছি ভাইয়া, তাহলে এটা অ্যাকচুয়ালি কার মান হয়ে গেছে? এফ। তাহলে এটা কয় নিউটন হইলো? 20 নিউটন। তাহলে 20 নিউটন। তাইলে আমরা যদি একটা চার্জকে কয় কুলম্বের ভাইয়া? 1 কুলম্বের একটা চার্জ যদি 1 মিটার/সেকেন্ড বেগে লম্বভাবে গতিশীল হয়, তাহলে সে কত বল অনুভব করবে? 20 নিউটন। তাহলে এটা একটু লেখো ভাইয়া বলি। দেখো 20 টেসলা এর একটি চুম্বক ক্ষেত্র বলতে বোঝায় 20 টেসলা এর একটি চুম্বক ক্ষেত্র বলতে বোঝায় ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে 1 কুলম্বের একটি আধান, ওই ক্ষেত্রে 1 কুলম্বের একটি আধান চুম্বক ক্ষেত্রের দিকের সাথে চুম্বক ক্ষেত্রের দিকের সাথে চুম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে 1 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হলে
ওই চুম্বক ক্ষেত্র আধানটির উপর ওই চুম্বক ক্ষেত্র আধানটির উপর 20 নিউটন বল প্রয়োগ করবে। ওই চুম্বক ক্ষেত্র আধানটির উপর 20 নিউটন বল প্রয়োগ করবে। তো ভাইয়া পরীক্ষায় বেশি যেটা আসছে সেটা আসছে 1 টেসলা বলতে কি বুঝো? বলতো এখান থেকে 1 টেসলা বলা যাবে না, খালি 20-এর জায়গায় কত লিখে দিবা? 1। বুঝছো ভাইয়া? তাহলে বলতে 1 টেসলা বলতে এরকম একটা চার্জকে যদি রাখো তার উপর কত বল কাজ করবে? 1 নিউটন। বুঝছো ভাইয়া? 1 টেসলা বলতে বুঝবো আমরা 1 নিউটন। তা আসলে আমরা এখান থেকে আজকে ছোট্ট একটা দুইটা ম্যাথ দেখি। লেখা এক্সাম্পল 1। লেখা এক্সাম্পল 1 বলা হচ্ছে কোন স্থানে পূর্বমুখী চুম্বক ক্ষেত্রের মান ক্ষেত্রের মান 5 টেসলা। একটি ইলেকট্রন, আমাদের দেশে টেসলা কারে কয়? রিক্সারে, তাই না? আর বাইরের দেশে টেসলা কারে কয়? দামি দামি গাড়ি রে। তাহলে আমাকে লেভেল কই, বুঝছো? তাই না? ওই টেসলা কোম্পানি সবচেয়ে দামি কোম্পানি ভাইয়া গাড়ির। সে যদি শুনে তুমি রিক্সারে টেসলা খাও, ঠিক আছে, সে তো মান সম্মান নিয়ে দৌড়াবে, কোম্পানি বন্ধ করে দিবে। যে বুঝছো, আমাদের লেভেল হচ্ছে রিক্সা পর্যন্ত, তাই আমরা টেসলা কয়ে শান্তি পাই যে অটো রিক্সায় বসে আমরা বলি যে টেসলায় বসছি, তাই না? ওরাও দেখবা কিছু কিছু অটো রিক্সার সামনে আয়নার মধ্যে লেখা রাখে টেসলা। যাই হোক, আসো, কোন স্থানে পূর্বমুখী চুম্বক ক্ষেত্রের মান 5 টেসলা, ওই স্থানে 10⁷ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে একটি ইলেকট্রন গতিশীল হলে দেখো, আজকে আমরা বেশি ম্যাথ করব না, জাস্ট সূত্রটা বোঝার জন্য একটা ম্যাথ করতেছি। 10⁷ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে একটা ইলেকট্রন গতিশীল হলে এর উপর ক্রিয়াশীল চুম্বক বলের মান কত? চুম্বক বলের মান কত? এই হচ্ছে আমাদের প্রশ্নটা। তাহলে কোন একটা স্থানে পূর্ব দিকে হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র কাজ করতেছে। তো ভাইয়া কোন একটা স্থানে পূর্ব দিকে একটা চুম্বক ক্ষেত্র কাজ করতেছে, যেহেতু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলছে ভাইয়া, এখানে ছোট্ট করে আমরা ডিরেকশনটা দেখাই দিই। তাহলে ম্যাপের উপরে থাকে হচ্ছে নর্থ, নিচে থাকে হচ্ছে সাউথ, আর এইদিকে থাকে পশ্চিম, এইদিকে থাকে হচ্ছে পূর্ব। তাহলে দেখো, বলা হচ্ছে কোন একটা স্থানে পূর্বমুখী চুম্বক ক্ষেত্র, তাহলে চুম্বক ক্ষেত্রটা কাজ করতেছে পূর্ব দিকে, তাহলে আমাদের চুম্বক ক্ষেত্রটা কাজ করতেছে এইদিকে বি, এইদিকে কাজ করতেছে হচ্ছে বি। সেখানে একটা ইলেকট্রন 10⁷ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল, তাহলে ইলেকট্রন মুভ করতেছে এইদিকে। বলতে এইখান থেকে তোমার কোন ইনফরমেশনটা দিছে, বুঝছো না ভাই? 90 ডিগ্রিতে সে মুভ করতেছে। তাহলে এইখান থেকে আমাদেরকে ইনফরমেশনটা দিছে ভাইয়া, থিটা সমান সমান হচ্ছে সে 90 ডিগ্রিতে মুভ করতেছে, 90 ডিগ্রি। তা আমাদেরকে জিজ্ঞেস করছে এর উপর ক্রিয়াশীল যে চৌম্বক বলটা আছে সেটা কত। তাহলে দেখো ভাই, আমরা জানি, হ্যাঁ, আমরা জানি F ইকুয়াল হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। বলতো ভাইয়া এই ক্ষেত্রে কিউ মানে তো চার্জ কার চার্জ বলে দিছে ভাইয়া? ইলেকট্রন। তাহলে আমরা বসাও 1.6 ইন্টু হচ্ছে 10⁻19। আচ্ছা, বেগের মান বলে দিছে 10⁷ ইন্টু বি এর মান বলে দিছে 5 টেসলা ইন্টু হচ্ছে সাইন 90 ডিগ্রি। একটু ক্যালকুলেট করো তো ভাই, কত আসে?
8 ইন্টু 10 ইনভার্স 12 নিউটন, 8 ইন্টু 10 ইনভার্স 12 নিউটন। তো ঠিক আছে ভাইয়া, তো আমরা ভাইয়া আজকে একটা নির্দিষ্ট একটা টপিক শেষ করছি আর কি। কালকে আমরা হচ্ছে ওই যে সূত্রটা আমরা আজকে পড়াইতে পারি না আর কি, বিও সেভার যে সূত্রটা, আমরা ওইখান থেকে শুরু করব। তো ভাই রিকোয়েস্ট ভাইয়া, যেহেতু একদমই নতুন অধ্যায়, ভাই রিকোয়েস্ট একটু পড়ে আসো, তাহলে পরের দিন পড়াটা বুঝতে সুবিধা হবে।